সুপ্রিয় দর্শক, শুভ সকাল। সেই সাথে বৈশাখী টেলিভিশনের স্টুডিও থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত অনুষ্ঠান বিআরবি হসপিটালস লিমিটেড নিবেদিত সরাসরি ডাক্তারের আজকের পর্বে। আমি জান্নাতুল ফেরদৌস বৃষ্টি। দর্শক, অনেকেই আছেন হয়তো এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে যারা দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রাইটিস সমস্যায় ভুগছেন এবং গ্যাস্ট্রাইটিসকে নিজের নিত্যদিনের সঙ্গী হিসেবে নিয়ে নিয়েছেন এবং আলটিমেটলি যেটা আপনার দৈনন্দিন সব কাজে একটা হ্যাম্পার করছে এবং সেটা নিয়ে চিন্তিত যে এখন ঠিক কি করবেন, কোথায় যাবেন, কিভাবে ট্রিটমেন্ট করবেন বা এর আসলে ট্রিটমেন্টই কি। তাদের জন্য আজকে অনুষ্ঠানের আলোচনার বিষয় নির্ধারণ করেছি গ্যাস্ট্রাইটিস ও পাকস্থলীর ক্যান্সার। আর এই বিষয়ে কথা বলার জন্য আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি অত্যন্ত সম্মানিত একজন চিকিৎসক। পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের অতিথির সাথে। আমাদের সাথে আছেন ডক্টর ইকবাল মাসুদ খান, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ জিআই, ব্রেস্ট, ল্যাপ্রোস্কোপি এবং ক্যান্সার সার্জারি, মার্কস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এবং কনসালটেন্ট হিসেবে আছেন অ্যাপোলো হসপিটালে। দর্শক, নিয়ে যাচ্ছি আমাদের আজকের অতিথির কাছে। স্যার, স্বাগত আমাদের আজকের পর্বে। কেমন আছেন? ধন্যবাদ, ভালো। স্যার, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা কথা বলবো, যে গ্যাস্ট্রাইটিস। মূলত গ্যাস্ট্রাইটিস টার্মটা আমাদের দর্শকের কাছে পরিচিত হলেও আসলে মেডিকেল সায়েন্স কি বলছে, গ্যাস্ট্রাইটিস কি, এই বিষয়টা একটু শুনতে চাই। আসলে গ্যাস্ট্রাইটিস যদি আমরা লিটারালি যদি এই শব্দটাকে যদি ভাগ করি, তার মানে প্রদাহ। কিন্তু গ্যাস্ট্রাইটিস যখন আমরা ফিজিশিয়ানরা যখন এটাকে চিন্তা করব, তখন আমাদেরকে তিনটা অর্গান সম্বন্ধে চিন্তা করতে হবে। একটা হচ্ছে খাদ্যনালী, পাকস্থলী এবং ডিডনাম। তো এই তিনটা অঙ্গ যখন আমরা পরীক্ষা করব অথবা এটার সঙ্গে যখন আমরা রোগীর যে সিমটমস অথবা সাইন্স মিলাবো, তখন কিন্তু আমরা মোটামুটি বলতে পারি যে ওর এই সমস্যাটা অ্যাসিডিটি বা গ্যাস্ট্রাইটিস কোন জায়গা থেকে হচ্ছে। আর এটা খুবই জরুরি যে রোগীর সাথে কথা বলা এবং তার যে অ্যাকচুয়াল যে সমস্যা যেটা, এটা শুনলেই কিন্তু আমরা মোটামুটি বলতে পারি যে এটা খাদ্য নালীর থেকে হচ্ছে না পাকস্থলী থেকে হচ্ছে না ডিডনাম থেকে হচ্ছে। এটা মোটামুটি কিন্তু আজ করা যায়। এবং আমরা যারা এই লাইনে অথবা আমরা যে আপার জিআই সার্জন যারা অথবা গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট যারা, আমরা কিন্তু মোটামুটি রোগীদের সাথে কথাবার্তা বললে মোটামুটি একটা ধারণা পেতে পারি। আচ্ছা, তারপরে স্যার, গ্যাস্ট্রাইটিসের কারণে আসলে কি কি কোন কোন অর্গান আমাদের শরীরের জড়িত থাকে? ওয়েল, এই তিনটা তো স্পেসিফিক। এই স্পেসিফিক অর্গানগুলো ছাড়াও পিত্তথলি এবং প্যানক্রিয়াস। আচ্ছা, এই পিত্তথলি এবং প্যানক্রিয়াস দুইটাই হচ্ছে কি আমাদের হজমের জন্য সহায়তা করে। একটা ফ্যাট এবং একটা প্রোটিন। তো অনেক সময় দেখা যায় যে আপনার পিত্তথলিতে পাথর অথবা পিত্তথলি ইনফেকশন হলে একই ধরনের সিমটমস, কয়েকটা সাইন্স ছাড়া। এবং প্যানক্রিয়াটিসও যদি হয়, ইনিশিয়াল যে ফেজেসগুলো থাকে মোটামুটি অ্যাসিডিটি বা গ্যাস্ট্রাইটিসের মতোই সমস্যা হয়। যেরকম আমরা যেটা মনে করি সবসময় যে রোগীরা কি বলে, খেলে পেট ফাঁপা, পেট ব্যথা, বমি ভাব, খেতে অরুচি, মুখে পানি আসে, তিতে তিতে লাগে। তো এবং এই জিনিসগুলো যখন আমরা শুনি, তখন আমরা মোটামুটি অ্যাসিডিটি বা গ্যাস্ট্রাইটিস বলে কিন্তু আমরা রোগীদেরকে ছেড়ে দিচ্ছি। অথবা রোগীরা এটা মনে করে ওভার দ্য কাউন্টার হিসেবে আপনার অনেক ধরনের ওষুধ নিজেরাই কিন্তু খেয়ে থাকেন, যার পরিপ্রেক্ষিতে আমার মনে হয় গ্যাস্ট্রিক প্রবলেমের কারণে এটা খুবই একটা কমন একটা ঘটনা যে ওভার দ্য কাউন্টার ড্রাগ নেওয়া। এবং কি ড্রাগ নিচ্ছি, কেন নিচ্ছি, বা কোন অ্যাসিডিটিকে কমানোর জন্য কোন ড্রাগ নিচ্ছি, এটা কিন্তু আমরা কখনো মাথাতে চিন্তাতেও আনি না। বাট আপনারা চিকিৎসকরা তো এই বিষয়টাকে একটু সাবডিভিশন করে দেন। যেরকম বহির্বিশ্বে যেটা হয়, সেটা হচ্ছে কি আপনার ওভার দ্য কাউন্টার হিসেবে আপনার অ্যান্টাসিড আর এবং র্যানিটিডিন জাতীয় ওষুধ ছাড়া আপনি কিন্তু আর বাদ বাকি অ্যাসিডের অন্য কোনো ওষুধ কিন্তু ওরা দিবে না। কারণ কি, ওই ওষুধগুলোর সাইড এফেক্ট আছে এবং ওই ওষুধগুলোর খাবারও কতগুলো নিয়ম নীতি আছে। তো যার জন্যে আমি বলবো যে এরা যদি যারা অ্যাসিডিটি নিয়ে ভুগছেন, অ্যাটলিস্ট ইনিশিয়াল বদহজম যেটা আমরা সবসময় ধরি, অ্যান্টাসিড যে সিরাপ যেগুলো পাওয়া যায় মার্কেটে, যেগুলো অ্যাভেলেবল, এটার উপরে না যাওয়াটাই বেটার। এটা এক। আর আরেকটা যেটা বলবো যে যারা হচ্ছে 4 সপ্তাহ থেকে 6 সপ্তাহ ধরে এই অ্যাসিডিটি নিয়েই ভুগছেন, ডেফিনেটলি তাদের কোনো না কোনো কারণে এই অ্যাসিডিটি বা গ্যাস্ট্রাইটিস হচ্ছে। তো এইটা জানা বাঞ্ছনীয়। এই জন্য আমি ওদেরকে বলবো যে এইটা জানার জন্যে ডাক্তারের কাছে যেতে হবে। এবং ডাক্তার গেলে যে জিনিসটা প্রথমে যেটা করবেন, আমি বিশ্বাস করি যে সেটা হচ্ছে কি আপনার এন্ডোস্কোপি করবেন। এবং একটা এন্ডোস্কোপি করলে আমরা অনেকগুলো অ্যাডভান্টেজ পাই। সেটা হচ্ছে কি যে এই যে আমি তিনটার কথা বলে খাদ্যনালী, পাকস্থলী এবং ডিডনাম, তিনটা অর্গানকে কিন্তু আমি দেখতে পাচ্ছি। এক, দুই, আরেকটা যেটা হচ্ছে কি আপনার
এইচ পাইলোরি ব্যাকটেরিয়া, যার কারণে 95% কেসে আপনার হচ্ছে গিয়ে এই যে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রাইটিস হচ্ছে, আচ্ছা আচ্ছা। এটাও কিন্তু আমরা আইসোলেট করতে পারি। এইচ পাইলোরি, এটা আমার মনে হয় যে আমার দর্শকের কাছে একটা নতুন টার্ম হবে যে গ্যাস্ট্রিকের জন্য এইচ পাইলোরি নামের ব্যাকটেরিয়াও দায়ী থাকে, যেহেতু আমরা সবসময় মনে করি যে আমাদের ডেইলি লাইফের কার্যক্রম এবং ফুড থেকেই হয়তো শুধুমাত্র গ্যাস্ট্রাইটিস হয়, আর অন্য কিছু এর পিছনে এটা দায়ী এটা থাকে না। এটা সত্য কথা। এটা যে এই অ্যাসিডিটি বা গ্যাস্ট্রাইটিস যে আসলে একটা ব্যাকটেরিয়ার কারণে যে হয়, এটা কিন্তু আসলে আমরা ভীষণ নতুন একটা term। জনতার কাছে আমরা জানি যে এটা জাস্ট বদহজম, এই ওষুধ খেলে অথবা এই খাওয়ার জন্যই হ্যাঁ, হয়েছে। ওয়েল, খাওয়াটা একটা অ্যাডিশনাল একটা জিনিস, যার কারণে এটার প্রবণতাটা বাড়তে পারে। আচ্ছা। বাট ধরেন আপনি কফি যদি খান খালি পেটে, এটা কিন্তু অ্যাসিডিটি, Influence করে। এটা আপনাকে রিস্ক ফ্যাক্টর অথবা অ্যাসিডিটি করার জন্য বাড়ায় দিবে, ঠিক আছে না? স্মোকিং বাড়ায় দিবে, ভাজা পোড়া বাড়ায় দিবে, ফ্যাটি ফুড বাড়ায় দিবে, বাট দিজ আর নট দ্য কজেস। এর কারণে যে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রাইটিস হবে তা কিন্তু না। আপনার প্রি এক্সিস্টিং একটা কারণ থাকতে হবে, সেটা থাকলে এগুলো তাদেরকে অ্যাগ্রেভেট করবে। আচ্ছা স্যার, আপনি আলোচনার মধ্যে বলছিলেন যে 4 সপ্তাহ বেশি যদি কেউ গ্যাস্ট্রিকের প্রবলেমে ভোগে তাহলে তার চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। আর আমি এখানে আই এম শিওর অ্যাবাউট ইট যে 4 সপ্তাহ না, মানুষ বছরের পর বছর, ইভেন এক যুগ পর্যন্ত গ্যাস্ট্রাইটিসকে নিজের শরীরের মধ্যে বেয়ার করে যাচ্ছে এবং সেটার জন্য মেডিসিনও খাচ্ছে, যেটা যখন যার যা মনে হচ্ছে। আসলে এই ধরনের পেশেন্টদের আপনি কি বলতে চান যারা দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিকের প্রবলেমে ভুগছে এবং ড্রাগও নিচ্ছে? এটা দুঃখজনক এই কারণে আমি বলবো যে এটা আমাদের ব্যর্থতা অ্যাজ ফিজিশিয়ানস, এই কারণে যে আমরা মূলত যখন এন্ডোস্কোপি যখন আমরা করি, আমরা প্রদাহগুলো দেখি। আচ্ছা। যদি না পাই, অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই যে এইচ পাইলোরি ব্যাকটেরিয়া, এটাকে রুল আউট করতে হবে, উইচ ইজ ম্যান্ডেটরি। আচ্ছা। এখন কিন্তু ওয়ার্ল্ডের কতগুলো ডিজিজ এবং কতগুলো প্রসিজিওর কিন্তু একদম স্ট্যান্ডার্ড, এর বাইরে আপনি যেতে পারবেন। আপনি এন্ডোস্কোপি করেছেন একটা রুগীকে, কিন্তু বায়োপসি করেন নাই ফর টু রুল আউট এইচ পাইলোরি ব্যাকটেরিয়া, দ্যাট ইজ অ্যান অফেন্স। আচ্ছা, তার মানে এন্ডোস্কোপি করার সময় একজন অবশ্যই করতে হবে। তাহলে হোয়াট ইজ দ্য পারপাস? আচ্ছা। আমি ঘা দেখলাম না, রোগীকে বলে দিচ্ছি আপনার কোনো অসুবিধা নাই, ওয়েরাজ ইউ হ্যাভ এইচ পাইলোরি ব্যাকটেরিয়া ওখানে আছে, সুতরাং এন্ডোস্কোপি করলাম আপনার ভালো আছে, দ্যাটস আ রং মেসেজ। তার মানে কি রোগী তখন বলবে যে আমি এন্ডোস্কোপি করাইছি তো আমি কিছু পাই নাই। সো দ্য ফ্ল ইজ উইথ মি। আমি অ্যাজ এ ফিজিশিয়ান যদি এটা না করি, রোগী তো আমাকে বলবেন এটা। তো এই জন্য আমার যেটা বিশ্বাস যে যারা প্র্যাকটিস করেন এই লাইনে, তারা অবশ্যই এটা জানবেন যে একটা এন্ডোস্কোপি করলে মিনিমাম একটা এইচ পাইলোরি ব্যাকটেরিয়া রুল আউট করার জন্য একটা ইনভেস্টিগেশনও সাথে সাথে করে ফেললে ভালো, বিকজ দিস ইজ 100% প্রুভেন, নাম্বার 1। নাম্বার 2, করলাম না, তাছাড়াও আমরা ব্রেথ টেস্টের মাধ্যমে এইচ পাইলোরি ব্যাকটেরিয়া আছে কিনা এটা আমরা করতে পারি, হুইচ ইজ এক্সপেন্সিভ, বাট ইভেন দেন দেয়ার আর সাম সেন্টার্স, আমাদের দেশে কিছু কিছু সেন্টার এটা করছে এবং এটাও আপনার ফলপ্রসূ। আর তাছাড়া একদম নিদেন পক্ষে রক্তের একটা অ্যান্টিবডি, এইচ পাইলোরি ব্যাকটেরিয়া অ্যান্টিবডি পাওয়া যায় রক্ত পরীক্ষার মাধ্যমে। সো দিজ আর দ্য 3 থিংস অ্যাট লিস্ট টু রুল আউট এইচ পাইলোরি ব্যাকটেরিয়া। তারপরে আমার দর্শকরা যারা এই মুহূর্তে শুনছেন, যারা এন্ডোস্কোপি করছেন বা করার কথা চিন্তা করছেন বা করেছেন, তাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে যে আপনার এন্ডোস্কোপি করার সময় এইচ পাইলোরিকে ইনভেস্টিগেশনের জন্য চিকিৎসক কিছু করেছেন কিনা সেই বিষয়টা একটু নিজেদেরকেও একটু সচেতন থাকতে হবে। স্যার, এবারে যে বিষয়টা জানতে চাই যে যারা এইচ পাইলোরি যদি কারোর আপনার পজিটিভ আসে, সেক্ষেত্রে তো ট্রিটমেন্ট অবশ্যই চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা কি ধরনের ট্রিটমেন্ট? এইচ পাইলোরি ব্যাকটেরিয়া, সিন্স ইটস আ ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া মানে একটা অর্গানিজম, তো জীবাণু থাকলে সেই জীবাণুকে এখন মারতে হবে। তো জীবাণুকে মারার জন্য কি অ্যান্টিবায়োটিক্স। তো আমাদের যাদের এইচ পাইলোরি ব্যাকটেরিয়া পজিটিভ যেসব পেশেন্টস, তাদের জন্য আমাদের ট্রিপল থেরাপি, ডাবল থেরাপি, কোয়াড্রুপল থেরাপি, 3 ধরনের থেরাপি আছে। তো আমরা ইউজুয়ালি ট্রিপল থেরাপি দিয়ে স্টার্ট করি এবং দেখা যায় যে এই সকল রোগীদেরকে 14 দিন থেকে 21 দিন যদি এই ওষুধগুলো যদি নিয়মিত এবং খাওয়ানো যদি যায়, তাহলে দেখা যায় যে ইউজুয়ালি 85% কেসেসে দেখা যায় যে এইচ পাইলোরি ব্যাকটেরিয়াটাকে ইরাডিকেট, মানে এটাকে নির্মূল করা যাচ্ছে 85%। রেস্ট ফর 15%-এরকে দেখা যায় যে রেজিমেন্টটা হয়তো বা পাল্টাতে হতে পারে। তো আমরা দেখছি যে তাহলে যে আমরা যদি কিউরেটিভ মেথড ইজ দেয়ার, ওষুধগুলো আছে, কিন্তু রোগীকে অ্যাজ ফিজিশিয়ান তাদেরকে গাইড করতে হবে যে আপনাকে এই ওষুধগুলো খেতে হবে। তার মানে হচ্ছে যারা এইচ পাইলোরি কোনো ধরনের ইনভেস্টিগেশন ছাড়াই অ্যান্টিবায়োটিক নিয়ে নিচ্ছেন, তারা নিঃসন্দেহে খুব ভুল কিছু ডিসিশন এখন এই আপনার কথাটার সাথে বলি, আগে ছিল একদম পুরো স্ট্রিক্ট যে এইচ পাইলোরি ব্যাকটেরিয়া প্রুভেন যদি না হয় থেরাপি দেওয়া যাবে না। এখনকার কনটেক্সটে এরকম দেখা গেছে যে কোনো জায়গায় আছে যে আপনার এন্ডোস্কোপির কোনো প্রসিজিওরের
প্রভিশন নাই, আচ্ছা তারা কি করবে? এই জন্য আমরা এখন বলি যে ইম্পেরিক্যালি দ্যাট মিনস দ্য ফিজিশিয়ান মোটামুটি শিওর এর অ্যাসিডিটির এই কারণে হচ্ছে, সে যদি মনে করে যে তাকে 7 to 10 ডেজের একটা কোর্স সে দিতে পারে আচ্ছা এবং দেখতে পারে যে ট্রায়াল করে যে তার এটা ইরাডিকেশন হচ্ছে যদি আমার এন্ডোস্কোপি করার কোনো প্রসিজিওর আছে, এরকম আছে না আপনার অনেক, রাইট, একটু গ্রামের দিকে যদি একটু রিমোট চিন্তা এরিয়াতে করি, যেখানে বা আপনার যারা করবেন এরকম হ্যান্ডও হয়তো সব সময় নাই। অ্যাভেলেবল থাকেন না, সেক্ষেত্রে স্যার এন্ডোস্কোপি কথা যখন বারবার আসছে, আমার মনে হয় যে এন্ডোস্কোপি নিয়ে আমাদের দেশে মানুষের একটা ভীতি কাজ করে যে এটা বোধহয় প্রচণ্ড ব্যথার একটা অপারেশন এবং খুব সিভিয়ার কিছু একটা ব্যাপার, অনেকেরই এই কোশ্চেনটা থাকে। এই বিষয়টা যদি একটু আমার দর্শকদের জন্য বলেন। আগে ছিল, ডেফিনেটলি আগে ছিল, কারণ আপনি চিন্তা করেন একটা স্কোপ, একটা ফাইবার অপটিক একটা স্কোপ আপনি মুখ দিয়ে দিচ্ছেন, তো অবভিয়াসলি ইউ ক্যান ফিল এভরিথিং। তো এখন তখন তো আমাদের এত ফাইন ড্রাগস অথবা মেডিসিনস অ্যাভেলেবল ছিল না। তো এখন আমরা যেটা বলি যে এন্ডোস্কোপি এখন এত সহজ হয়ে গেছে যে রোগীরা লিটারালি ঘুমায় থাকেন, ওনারা টেরই পান না যে এন্ডোস্কোপি হচ্ছে, আচ্ছা কয়েকটা মুভমেন্টস ছাড়া। তো আদারওয়াইজ ইটস এ ভেরি সেফ অ্যান্ড সিম্পল প্রসিজিওর, 15 to 20 মিনিটস লাগে, রুগীরাও টের পান না যে এন্ডোস্কোপি হয়ে গেল, এবং যা যা বললাম বায়োপসি থেকে শুরু করে সবই পসিবল, এবং রুগীরা দে আর কমফোর্টেবল। এখন এটা ভীতি পাওয়ার মতো কোনো প্রসিজিওর না। আচ্ছা স্যার, গ্যাস্ট্রিকের কারণে কমপ্লেইনগুলো একটু ডিফারেন্ট থাকে মানুষের। কেউ বলছেন যে আমার হচ্ছে ঠিক খুব আর্লি মর্নিংয়ে প্রচণ্ড গলা জ্বলে এবং আমি কিছু খেতে পারি না। কেউ বলছেন যে আমার আফটার মিল আমার প্রচণ্ড পেট ফুলে থাকে। আবার কেউ বলছেন আমি কিছু খেতে পারছি না, আমার খাদ্যে অনীহা। এদের অনেক সেকশন ওয়াইজ কমপ্লেইন, একটু যদি এই যে আপনি তিনটা সেকশন বললেন যে খেলে যে বুক জ্বালা পোড়া করে, তো এটাকে আমরা বলি রিফ্লাক্স। তো রিফ্লাক্স যদি বলি তখন এটা কিন্তু নর্মাল অ্যাসিডের কারণে না, এটাতে এই যে আপনার খাদ্যনালী এবং পাকস্থলীর যে জাংশন, যেটা সংযোগস্থল, এখানে একটা ভালভ থাকে, এই ভালভের ডিফেক্টিভনেসের কারণে কিন্তু এই রিফ্লাক্সটা হচ্ছে। আচ্ছা, এক, অতিরিক্ত অ্যাসিড পেটে হচ্ছে, এটার কারণেও আপনার এই যে বুক জ্বালাটা, যেটা আমরা বলি না যে বুক জ্বালা। সো এই যে আরেকটা বললেন যে খেলে পেট ফাঁপা ফাঁপা লাগে, আফটার খাওয়া দাওয়ার পরেই খুব পরে ইমিডিয়েট পর খাওয়ার পরই পেট ব্যথা। সো দিজ আর দ্য সিমটমস যেটা আমরা আইসোলেট করি, যে খেলে খাদ্যটা যায় করে পাকস্থলীতে, তারপর পেট জ্বালা পোড়া করে, সুতরাং তার সমস্যা পাকস্থলীতে। যে বলছে বুক জ্বালা পোড়া করে, তার সমস্যা পাকস্থলীতে না, তার সমস্যা কিন্তু এই যে স্ফিংটারে। আমি এন্ডোস্কোপি করে কিন্তু কিছু পাবো না, কিন্তু এখানে এন্ডোস্কোপি আমি করলাম, এখানে কিন্তু আমি কিছু পাবো না, বিকজ তার জন্য আমাকে ম্যানোমেট্রি করতে, ম্যানোমেট্রি মানে হচ্ছে প্রেশারটা দেখতে হবে, স্ফিংটারের যে প্রেশার যেটা, সেটা যদি আমি না জানি, আমি যদি এন্ডোস্কোপি করে দিলাম ভাই আপনার কিছু নাই, সে রোগ থেকে বলবে যে 15 দিন পরে আপনি যাই করেন না কেন, সে আবার বলবে আমাদের বুক জ্বালাপোড়া করতেছে। সো আর ডক্টর অথবা ফিজিশিয়ান আমাদেরকে বুঝতে হবে যে আমি কি নিয়ে ডিল করতেছি। আমি যদি গদবাদে ওষুধ দিয়ে দিলাম, অ্যান্টাসিড খান, প্যান্টোপ্রাজল, ওমিপ্রাজল যেটা আছে মার্কেটে খান, ইফ উই গো লাইক দ্যাট, তাহলে আমাদের এটা হবে না। পাকস্থলীর ক্যান্সার স্যার, খুব গ্যাস্ট্রাইটিস এবং পাকস্থলীর ক্যান্সার আমাদের যেহেতু আজকের টপিক, এটার মধ্যে কোনো রিলেশন, কি ধরনের রিলেশন আছে? লং স্ট্যান্ডিং পাকস্থলী আলসার যাদের থাকে, আচ্ছা, মানে আমি গ্যাস্ট্রিক আলসার লং স্ট্যান্ডিং আছে, তাদের কিন্তু ক্যান্সার হওয়ার চান্সেস বেশি থাকে। 1 নাম্বার 2, এই যে এইচ পাইলোরি ব্যাকটেরিয়া নিয়ে আমরা এত বেশি কথা বলি, অ্যাকচুয়ালি এটা দেখা গেছে যে এখন প্রুভেন, এইচ পাইলোরি ব্যাকটেরিয়া যদি আপনি লং স্ট্যান্ডিং অনেক দিন ধরে পাকস্থলীতে যদি থাকে, এটা কিন্তু পাকস্থলীর যে লাইনিং যেটা আছে না, এটা একটা পরিবর্তন আসে, পরিবর্তন আস্তে আস্তে এটা একটা পর্যায়ে ক্যান্সারের দিকে। স্যার এরকম পেশেন্ট আপনারা কেমন পাচ্ছেন? প্রচুর। এখন আপনার বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা আমি বলবো যে ক্যান্সার, পাকস্থলীর ক্যান্সার যে দুইটা কারণে, একটা হচ্ছে এইচ পাইলোরি ব্যাকটেরিয়া 1, আর হচ্ছে ফুড অ্যাডাল্ট্রেশন, এই যে আমরা ফরমালিন টরমালিন যেগুলো ব্যবহার করি, এটা গেল একটা দিক। আরেকটা দিক যেটা হচ্ছে গিয়ে পেশেন্টরা এখন অনেক সচেতন, এটা একটা। আর ডায়াগনস্টিক মডালিটিসগুলো অ্যাভেলেবল, তো যার জন্যে হয়তো বা আগে ছিল আমরা পাই নাই, বাট এই মডালিটিসের অ্যাভেলেবিলিটির কারণে ডিটেকশন হচ্ছে। আচ্ছা স্যার, পাকস্থলীর ক্যান্সার নিয়ে খুব ডিটেলস করে সুন্দর করে আমরা এখন আলোচনা করে দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে চাই, কারণ বিষয়টা খুবই সেনসিটিভ এখনকার প্রেক্ষাপটে আপনি বলছিলেন। তাই জানতে চাই যে পাকস্থলীর ক্যান্সারের আসলে ট্রিটমেন্ট কি আমাদের দেশে আছে কিনা, বা থাকলেও সেটা কি আছে? ট্রিটমেন্টের আগে আমি একটা জিনিস বলি যে পাকস্থলীর ক্যান্সারের যে জিনিসটা, সেটা হচ্ছে কি আপনার ওর যে আর্লি যে সাইন সিমটমস, কিন্তু এটা টোটালি গ্যাস্ট্রিক অথবা অ্যাসিড রোগীদের মতোই, কিন্তু ওই আপনার, তার মানে একজন মানুষ কিভাবে বুঝবে যে তার পাকস্থলীর, সে কিন্তু একটা পেশেন্টের কিন্তু বোঝা সম্ভব না, এটা বেসিক্যালি। এই জন্য আমি বলি কেন আমি একটা টাইম ফ্রেম আমরা দেই কেন। আচ্ছা,
সবগুলোর একটা সায়েন্টিফিক বেসিস। কেন আমি বললাম যে 4 সপ্তাহ অথবা 6 সপ্তাহ, বিকজ আপনি যদি 4 থেকে 6 সপ্তাহ যদি এই রুগীরই যে বললো যে আমার এই যে পেট ফাঁপা খেতে ইচ্ছা করছে না, তারপর খেলে বমি হয়, পেট ব্যথা করে, বুক জ্বালা পড়া করে, আপনার প্রাইমারি স্টেজ অফ ক্যান্সার স্টমাক একই জিনিস কিন্তু বলবে। আচ্ছা, এখন আপনি চিন্তা করেন তার অ্যাসিডিটি না, গ্যাস্ট্রাইটিসের পরিবর্তে তার ক্যান্সার হলো, তাহলে তো সে রুগী তো আর বুঝছে না, রুগী বুঝলো না। টাইম ফ্রেমটা আমরা এই জন্য দিই 4 থেকে 6 সপ্তাহ। তাহলে 4 থেকে 6 সপ্তাহ যদি ক্যান্সার নিয়ে যদি একটা ব্যক্তি যদি থাকে, তাহলে তার যে ডিজিজ প্রসেসটা সেটা তো আর বসে থাকবে না, সেটা আগাবে না। এই জন্য আমরা বলি যে একটা রুগী যখনই কমপ্লেন করবে, ইংল্যান্ডের যে টাইম ফ্রেম সেটা আমরা বলি 15 ডেজ, 2 উইকস। আচ্ছা, যদি ডাক্তার যদি সাসপেক্ট করে এই রোগীর ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে, তাকে ডায়াগনোসিস করে বলে দিতে হবে মানে 15 ডেজ। এত স্ট্রিঞ্জেন্ট, মানে টাইম ইজ সো ইম্পর্টেন্ট এইসব ক্ষেত্রে। এই জন্য আমি বলি 4 to 6 উইকস। এই প্রাইমারি সিমটমস নিয়ে যারা কথা বলবে তাদেরকে বলবো যে ইমিডিয়েটলি ডাক্তারের সাথে। এটা ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নাই। 85% অফ দ্য কেসেস দেখা যায় সিম্পল গ্যাস্ট্রাইটিস। বাট এখন আপনি কাদের সাসপেক্ট করবেন? এলডারলি পেশেন্ট, 50+, ফ্যামিলি হিস্ট্রি আছে, ঠিক আছে না, এবং তার এই অ্যাসিডিটি অথবা গ্যাস্ট্রাইটিস লং স্ট্যান্ডিং, আচ্ছা, হঠাৎ করে ওজন কমে যাচ্ছে, ঠিক আছে না, খেলেই বমি হচ্ছে, এবং তার ব্যথাটা পারসিস্টেন্ট, সারাক্ষণ ধরে তার পেট ব্যথা করছে, পায়খানা কালো হচ্ছে। দিজ আর দ্য অমিনাস সাইন্স যে তার আসলেও ক্যান্সার, একটু লেটার স্টেজের ক্যান্সার হয়েছে। তো এই জিনিসগুলোর জন্য তো আমরা ওয়েট করতে বলবো না কাউকে। সো আমরা যেটা বলি যে আর্লিয়ার ইট ইজ ডিটেক্টেড, আপনার কিউরেবিলিটিটা বেড়ে যায়, লাইফ এক্সপেক্টেন্সিটাও বেড়ে যায়। আচ্ছা স্যার, এই ধরনের পেশেন্টরা যখন আপনাদের কাছে আসেন, পাকস্থলীর ক্যান্সারের পেশেন্টরা, তখন তো তাদেরকে আপনারা অনেক ধরনের ইনভেস্টিগেশন বা ডায়াগনোসিস করে থাকেন, সেগুলোর প্রসিডিওরগুলো আসলে কি থাকে? ওয়েল, অনেকগুলো ইনভেস্টিগেশন ডায়াগনোসিস মডালিটিস থাকলেও আমরা কিন্তু উই স্টার্ট অফ উইথ এন্ডোস্কোপি। আচ্ছা, কারণ কি আমরা তাহলে ডাইরেক্টলি ওই জায়গাটা দেখতে পাচ্ছি, দেখে বায়োপসি নিয়ে কনফার্ম হয়ে গেলাম, নাম্বার 1। নাম্বার 2, একটা লিজন অথবা একটা ক্ষত যদি থাকে, পাকস্থলী তো লেয়ার আছে, কোন কোন লেয়ারে গেলে স্টেজও পাল্টায়, কারণ কোন স্টেজে এসে রুগীটা আমার কাছে আসলো সেই স্টেজটা তো জরুরি, কারণ তার উপর ভিত্তি করে কিন্তু তার পরবর্তী যে চিকিৎসা সেটা কিন্তু নির্ভর করবে। তো সেটার জন্য আমরা করি এন্ডোস্কোপিক আল্ট্রাসোনোগ্রাফি, এন্ডোস্কোপির মতো বাট ইটস অ্যান আল্ট্রাসোনোগ্রাফি। এটা করার পরে আমরা যে জিনিসটা করি সেটা হচ্ছে আমরা সিটি স্ক্যান করি পেটের, যে সে এটা করার পর যদি আপনার প্রয়োজন মনে হয় তখন নো দিস ইজ দ্য পার্ট অফ দ্য, এটা পুরোটা প্রোটোকল, এটা আমাদের বানানো, আমার না, বাংলাদেশের না, ইটস গ্লোবাল। আচ্ছা, আপনার আমেরিকাতে একটা রিসার্চ, এটাই ক্যান্সার অ্যাসোসিয়েশন, ওরা একটা সেট রুল করে দিয়েছে যে ক্যান্সার যদি সাসপেক্ট যদি করা হয় তাহলে এই ফরম্যাটে আগাইতে হবে। তো সিটি স্ক্যান, ওই যে আমরা অনেক সময় বলি না যে ডাক্তার বেহুদা অনেকগুলো টেস্ট, অনেকগুলো ইনভেস্টিগেশন, আমি আসলে এক্স্যাক্টলি ওই জায়গাটাতে কথা বলতে চাচ্ছি। when it comes to disease processes there are protocols. ইভেন ইনফ্যাক্ট আমি যদি, আপনারা অবাক হবেন যে এই যে আমরা অ্যাসিডিটি বা গ্যাস্ট্রাইটিস, আমি একটা খালি এন্ডোস্কোপির কথা বলছি, বাট বাইরে যদি আপনি যদি যান, আপনাকে কম পক্ষে 15 থেকে 20টা টেস্ট ওরা করাবেই বিফোর কামিং টু আ কনক্লুশন সেইং দ্যাট আপনার এই সমস্যাটা, ঠিক আছে না। কিন্তু আমাদের দেশে আমরা কি করি, যত কমের মধ্যে রাখা যায়, আদারওয়াইজ বিকজ উই হ্যাভ ভেরি ব্যাড নেম ইন দ্য মার্কেট, ডাক্তারদের এমনিও মার্কেটে একটা খারাপ নাম আছে, একটা ধারণা আসলে আমাদের আছে। বাট একজন চিকিৎসকের পরামর্শ, মানে চিকিৎসা করতে গেলেও তো একজন হিউম্যান বডিটাকে কিছুটা অ্যানালাইসিস করার জন্য কিছু ইনভেস্টিগেশনের অবশ্যই প্রয়োজন আছে। এই জন্য ওইটার জন্য এই যে আমরা যে যখন ক্যান্সার যখন হয় এবং আমরা যে টেস্টগুলো যে করি, করার উদ্দেশ্য রোগীকে বুঝায় বলতে হবে এইটা আমি সাসপেক্ট করছি। আচ্ছা, তখন কিন্তু রোগীরা কিন্তু মাইন্ড করবে না। তো তারপরে আমরা স্টেজিং করলাম সিটি স্ক্যানের মাধ্যমে, স্টেজিং হয়ে গেল, কিছুটা আমরা টিউমার মার্কার দেই। টিউমার মার্কারগুলো হচ্ছে গিয়ে আসলেও তার এখানে এই ধরনের ক্যান্সার অথবা টিউমারটা আছে কিনা, দোজ আর ভেরি স্পেসিফিক। আমরা করে ফেললাম, স্টেজিং হয়ে গেল, এখন বুঝলাম যে এই রোগীর ক্যান্সারটা, এখন দেখেন আর্লি স্টেজে যদি আসে, একদম পুরো আর্লি স্টেজ, মানে হচ্ছে গিয়ে পাকস্থলীর যে লাইনিং যেটা আছে খালি এখানে ইনভলভড, কোনো কাটাছেঁড়া করা লাগছে না, এন্ডোস্কোপি করবেন, এন্ডোস্কোপির মাধ্যমেই কিন্তু আপনি করে ফেলছেন, অপারেশন কিন্তু হয়ে গেল, ইউ আর ডান, কোনো কেমো নাই, কোনো রেডিও নাই। আচ্ছা, স্টেজ 1-এ আসেন, খুব সহজেই একটা কিউর হয়ে গেল। স্টেজ 2-তে আসেন, এই ক্ষেত্রে এই যে স্টেজ 2, 3, 4, যখনই দ্য গ্রেটার দ্য স্টেজেস দ্য মোর কমপ্লিকেশন ইজ দ্য অপারেশন, ঠিক আছে না। তো এখন আমি স্টেজ 2 পর্যন্ত আমরা রোগীদেরকে বলতে পারি যে কিউরেটিভ একটা স্টেজে নিয়ে আসতে পারি, স্টেজ 2 আর্লি ফেজে। স্টেজ 2-র যে লেটার যে হাফ,
স্টেজ 3-4 এখানে কিন্তু আপনার ওরকম টাইম ফ্রেম নাই। ইন বেস্ট অফ হ্যান্ডস আপনি স্টেজ 3 আচ্ছা সিএস তামাক অথবা স্টেজ 4 এর কথা বাদ, স্টেজ 3 যদি বলি 2.5 বছর থেকে 5 বছর। ওয়ারাজ আপনি স্টেজ 1 অথবা স্টেজ 2 আর্লি ফেজে যদি থাকেন, লাইফ এক্সপেক্টেন্সি অ্যাজ নর্মাল আচ্ছা যতটুকু হওয়ার কথা। এই জন্য আমরা বলি যে আর্লি ডিটেকশন, আর্লি স্টেজিং এবং আর্লি ট্রিটমেন্ট আপনার রোগীকে তার অ্যাটলিস্ট লংজিভিটিটা বাড়ায় দিবে, এটা সত্য কথা। স্যার স্টেজ 2 এবং 3 তে ট্রিটমেন্টটা হয়তো খুব কমপ্লিকেটেড ট্রিটমেন্ট, কমপ্লিকেটেড মানে পাকস্থলী কাটতে হবে। হবে পাকস্থলী কাটার পরেও আমরা যে পাকস্থলী যেটুকু থাকে, হ্যাঁ এটা তো আমরা বেসিক্যালি আপনার অন্ত্রের সাথে জোড়া লাগাই দিই। তো যার জন্যে ইনিশিয়াল 6 মান্থস থেকে 1 বছর রোগীকে তার লাইফটা একটু অল্টারেশন করতে হয় খাদ্যের জন্য, এবং আলটিমেটলি দেখা যায় যে 1 বছরের পরে কিন্তু রোগী কিন্তু অ্যাটিউন্ড হয়ে যায়। বডি ইজ সাচ আ ওয়ান্ডারফুল থিং যে ও কিন্তু নিজেকে নিজে অ্যাডাপ্ট করে নেয়, এবং তার সাথে সাথে যে ব্যক্তির এই অপারেশন হয়েছে সেও কিন্তু অ্যাডাপ্ট করে নিচ্ছে। এই যে আমরা এখন ওয়েট কমানোর জন্য ব্যারিটিক সার্জারি করতে বলি না মানুষকে, তো অলমোস্ট সেম কিন্তু আচ্ছা অলমোস্ট কিন্তু সেই পাকস্থলীটা ছোট করে আমরা অন্তর জোড়া লাগিয়ে দিচ্ছি। তো ওখানে ইট টেকস অলমোস্ট 1 ইয়ার টু কোপ আপ। এই যে ক্যান্সার সার্জারি তো তাই হয়, খুব একটা বেশি পরিবর্তন কাদের করা লাগে, আমূল পরিবর্তন যাদের পুরা পাকস্থলীটা কেটে ফেলে দিতে হয়। সেই ক্ষেত্রে যেটা হয় যে খাদ্য নালীর সাথে আপনার অন্ত্রের খালি সংযোজন থাকে, তো ওই ক্ষেত্রে হচ্ছে কি আপনার টোটাল লাইফস্টাইলটাই আপনার অল্টার করতে হয়। আচ্ছা ওইটাই একমাত্র, সো দ্যাটস আ ভেরি, ওইটা নির্ভর করে যে পাকস্থলীর কোন জায়গাটাতে আপনার ক্যান্সার, ওইটার উপর নির্ভর। স্যার ক্যান্সারের ট্রিটমেন্টে যখন আমরা কথাই বলছি, এই জায়গায় একটা খুব ইম্পর্ট্যান্ট ইস্যু আছে, সেটা হচ্ছে আমাদের দেশের ট্রিটমেন্টের ব্যবস্থা। ম্যাক্সিমাম পেশেন্ট যেটা ডিপেন্ড করতে পারে না সেটা হচ্ছে ক্যান্সার ট্রিটমেন্ট খুব হাই লেভেলের ট্রিটমেন্ট, এবং এটা নাকি আমাদের দেশে খুব ভালোভাবে হচ্ছে না বা হয় না। হাই লেভেলের বলবো মানে কি, ইটস আ সেনসিটিভ ট্রিটমেন্ট, ভেরি ট্রু। ইটস আ ডেলিকেট ট্রিটমেন্ট, ভেরি ট্রু, এবং স্কিলড ট্রিটমেন্ট মেনে নিলাম, এবং এর সাথে আপনার কেমোথেরাপি, রেডিওথেরাপি সবই আপনার জড়িত, ঠিক আছে না? এখন আমাদের দেশে যে হয় না, আমরা তো গদবাদাভাবে বলে দিই আমাদের দেশে, দ্যাটস রং। এখন আমি একটা রুগী যদি বলতে চাই ভাই ওখানে ভালো, দ্যাটস ফাইন, দ্যাটস ইয়োর পার্সোনাল ওপিনিয়ন, কিন্তু আমরা তো করছি এখানে, আমরা করে রুগীরা ভালো হচ্ছে, তো আমাদের তো এখানে উই আর গেটিং দ্য রেজাল্টস। এখন কে করবে না এটা আমাদের দুর্ভাগ্য, এই কারণে আমরা পেশেন্টদেরকে ওইভাবে আমাদের উপরে কনফিডেন্স আনতে পারে না। আমাদের পার্শ্ববর্তী দেশে তারা গিয়ে বলে যে স্যার ওখানে ট্রিটমেন্ট অনেক ভালো। ইটস নট দ্য ট্রিটমেন্ট দ্যাট ইজ গুড, ট্রিটমেন্ট গ্লোবালি সব জায়গায় এক। এটা আমার ব্যবহারটা ভালো বিধায় ওরা বলে যে না এই ডাক্তারের ব্যবহার ভালো অথবা ভালো চিকিৎসা পেয়েছি। সুতরাং আমার অ্যাডভাইস এটাই থাকে যে অ্যাজ আ ডক্টর উই আর বিজি, দ্যাটস ভেরি ট্রু, বাট যখন পেশেন্ট যখন আসে আমাদের ক্লায়েন্ট তো পেশেন্টদেরকে ফার্স্ট প্রায়োরিটি, এবং পেশেন্টকে শোনা, পেশেন্টকে যে ওর যে বলতে চায় সেটা শুনে যদি তাকে যদি আমি ওইটাকে যদি অ্যাড্রেস করতে পারি, কেবল তখনই আমরা এরকম একজন চিকিৎসকের আসলে একজন পেশেন্টের সাইকোলজিটা, কারণ তাকে প্রতিদিন ডিফারেন্ট মানুষকে ডিল করতে হয়, এক একজনের সাইকোলজি এক এক রকম, সো সে কি চাচ্ছে এটা বুঝে আসলে এটা করলে হয়তো এই দূরত্বটা একটু কমে আসতে পারে। এই যে আপনি বাইরে যাওয়ার কথা যেটা বললেন না, বাইরে যেদিকে আপনার তাদের কমপ্লিকেশন হচ্ছে না, আমরা তো ফলো আপ পাচ্ছি যে যারা বাইরে থেকে করে আসছে চিকিৎসা ঠিক হয় নাই, ভুল বলবো না, সঠিক হয় নাই, অথবা যেখানে হয় নাই অথবা অপারেশন দরকার ছিল না, অপারেশন করে দিল। সো এই ভলিউম তো আমরাও তো পাই, কিন্তু আমরা তো কমপ্লেন করি না, বাট পেশেন্টরা যেহেতু কমপ্লেন করে না, পেশেন্ট হ্যাভ দ্য রাইট। আমার কাছে মনে হয় সেক্ষেত্রে যেহেতু কন্টিনিউয়াস একটা রেডিওথেরাপি, কেমোথেরাপি নেওয়ার প্রয়োজন হয়, বারবার একজন পেশেন্টকে বাইরে যেতে গেলে তাহলে তার কস্ট এক্সপেন্ডিচার তার বেড়ে যাচ্ছে না, ডাবল হয়ে যাবে। ওখানে ফলো আপ, ওখানে কেমো, রেডিও, আবার ফলো আপ, কারণ একটা ক্যান্সার পেশেন্টের মিনিমাম আমরা বলি অ্যাটলিস্ট 5 ইয়ার্স কন্টিনিউয়াস ফলো আপে থাকতে হয় বিফোর উই টেল দেম যে না আপনার হওয়ার চান্সেস কম। তো এই যে 5 বছর যে আসা যাওয়া, তো কস্ট এফেক্টিভনেস চিন্তা করেন না। আচ্ছা স্যার, সবকিছুর পরেও একটা জিনিস সত্য, সেটা হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তো আমরা যদি প্রিভেনশন নিয়ে একটু কথা বলতে চাই, গ্যাস্ট্রাইটিস এবং পাকস্থলীর ক্যান্সারের, সেক্ষেত্রে আপনি আমার দর্শকদের জন্য কি বলতে চান? আমি ক্যান্সারের কথা একটা খালি বলি যে ক্যান্সার ইট ক্যানট বি প্রিভেন্টেড, এটা এক নম্বর সত্য কথা। যার ক্যান্সার হবে, ক্যান্সার কিন্তু হবেই। আমরা এখন যে মডার্ন সায়েন্স এত ডেভেলপ হয়ে গেছে, এটা এস্টাবলিশড, ক্যান্সারের প্রবণতাটা বাড়বে, বাট প্রিভেন্ট করাটা আপনাকে তাহলে জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং করতে হবে। যে জিনের মাধ্যমে ক্যান্সারটা হয় সেই জিনটাকে কারেকশন করতে হবে।
আদারওয়াইজ যার হবে তার হবে, এটা কিন্তু মোদ্দা কথা। এটা বলে লাভ নাই। হ্যাঁ, আমরা বলি না যে এর আপনার ওই যে রিস্ক ফ্যাক্টরস বলি যেটা বাড়াই দিতে পারে, বাট যার হবে তার কিন্তু হবেই। তো সেক্ষেত্রে গ্যাস্ট্রিকটাকে তো আমরা হয়তো আপনি এইচ পাইলোরি ব্যাকটেরিয়া অ্যাসোসিয়েটেড যে ক্যান্সার সেটা আপনি প্রিভেন্ট করতে পারেন। কারণ এটা প্রিভেন্ট করতে পারার কারণ এই কারণে আমি বলছি যে এখন পশ্চিমা বিশ্বে কিন্তু পাকস্থলীর যে লোয়ার এন্ডে যে ক্যান্সার সেটা কিন্তু এখন ওদের কম, ওদের কিন্তু পাকস্থলীর উপরিভাগে ক্যান্সার হচ্ছে। সুতরাং এটা প্রমাণ যে আমরা যদি সচেতন হই তাহলে কিন্তু আমরা কিন্তু আসলে প্রিভেন্ট করতে পারি। স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আজকে এসে আপনারা অনেক মূল্যবান সময় দিয়ে আমার দর্শককে অনেক গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দিয়েছেন। ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, এখন বিদায় নিতে হবে। তবে যেতে যেতে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে আস্থা আর ভালোবাসা, এই দুটোর কম্বিনেশন করে আসলে একটি পজিটিভ জিনিসকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। স্বাস্থ্যক্ষেত্রে অনেকটা এগিয়ে গেছে বাংলাদেশ, আরও এগিয়ে যাবে যদি না আমরা সেটাকে কন্ট্রিবিউট করি। আসলে আমরা আমাদের স্বাস্থ্য সম্পর্কে নিজ নিজ জায়গা থেকে প্রত্যেকে সবার প্রতি সচেতন হই, আর এভাবেই একটি সচেতন সুস্বাস্থ্যবান বাংলাদেশ গড়ে তুলি। এই প্রত্যাশা কামনা করে আজ আমি এখানে বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবার হাজির হব নতুন কোনো অতিথি নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, বৈশাখী টিভির সাথেই থাকবেন। খোদা হাফেজ।